সভাপতি সভাপতি মাহবুব রহমান আনিস ভাইকে এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা দিব 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 কি আছে কেউ? আমাদের বাইরের মধ্যে কেউ আছেন এখানে একটু কষ্ট করে একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন? আসবেন কেউ একজন? আসেন। এই আপনি আসেন, আপনি আসেন। না না বাদ মুকুলপুর মুকুলপুর আচ্ছা পাশে দাঁড়ালে একবার ওই পাশে এই মাইকে খুলে হেন দেন না, মাইক হেন যাবে, হ্যান্ড পিসটা হেন দেন। ক্লিপ লাগাই নিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। এখন আমরা আমাদের কার্যক্রমে ফিরে যাচ্ছি। সভাপতি সাহেব স্বাগতিক বক্তব্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করবেন। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে আগত এবং আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজ অনেক দিন যাবৎ আমরা আমাদের দাবি আদায় করার জন্য বিভিন্নভাবে আমরা সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু করেছি, সেটা আপনারা সকলেই জানেন। আর আপনারা সাংবাদিক ভাইরা সবই জানেন যে আমরা কত অবহেলিত আজকে এই বাংলাদেশে আমরা লাঞ্ছিত হচ্ছি এই আউটসোর্সিং দাসপ্রথা নিয়ে। আমরা সেই বিষয় নিয়ে আমরা আমাদের এখানে এখন কার্যক্রম শুরু করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ভাই এখানে আসবেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মুজিবুর রহমান ভাই। আর সকলের কাছে একটা অনুরোধ জানাবো, আপনাদের সামনের যে চেয়ারগুলি আছে সেটি শুধু সাংবাদিক ভাইদের জন্য আপনারা রেখে আমাদের স্টাফ যারা আছেন সবাই একটু পিছনের দিকে চলে যায় অথবা সাইডে যে চেয়ারগুলি আছে সেখানে চলে যায়। আমরা সাংবাদিক ভাইদেরকে সামনে থাকার জন্য, তাদেরকে বসার জন্য সুযোগ করে দিই এবং আমরা সেইভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু করব। ধন্যবাদ। আমরা আমাদের কার্যক্রম
শুরু করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। এই সময় নাই, আনা যাবে না। এদিকে সময় কম, আসেন। ইন্ডিয়ান বলেন দেখে যান কোনো বসে হ্যাঁ হ্যাঁ আমার নাই কণ্ঠ বলবে সব কণ্ঠ ঠিক নেই কাগজ ফেলে দেন কথা বলতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আজকের এই সাংবাদিক সম্মেলন, উক্ত সাংবাদিক সম্মেলনে যে সকল সাংবাদিক ভাইগণ উপস্থিত হয়েছেন, অত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের একটু সময় নিব। আপনারা যদি এসেছেন, আমাদেরকে অনুগ্রহ করে বেশি সময় চাইবো না, আমাদেরকে অন্তপক্ষে 20টা মিনিট সময়। যেভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে আপনার নির্যাতন করা হয়, আমরা অবহেলার শিকার হই। আমি 2-4 জন এই সকল কিছু থাকবে, আমি অনুরোধ করব আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা দেখে দেবেন আমাদের সরকারি হসপিটালে কর্মরত, সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আমাদের মুক্তাপাকে খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। মুক্তাপা। ওখান থেকে যায় না, আমি প্রেস ক্লাবে ওখানে প্রেস ক্লাব, হ্যাঁ এখানে 3 তলা আব্দুল সালাম হল, 3 তলা আব্দুল সালাম হল। হ্যাঁ, প্রেস ক্লাবের সবাই সঙ্গে একদিনে জিজ্ঞেস করা যায় দেবো। আসসালামু আলাইকুম। আমি নিশা জাহান মুক্তা। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাতে চাই যে আমরা আমাদের দাবি দেওয়া কিন্তু খুব বেশি না। আমাদের দাবি দেওয়া হলো আমরা আসলে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের সাথে আমাদের যে সংগ্রাম ব্যক্ত করেছেন এবং উনি বলেছেন যে আমাদের দাবিগুলো আমাদের যৌক্তিক। এটা করে দেবো। আমাদের দাবিগুলো যৌক্তিক, উনি আমাদের পক্ষে ছিলেন। তারপরও আমরা যারা 17 তারিখে শাহবাগে আন্দোলনে গিয়েছি, আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানে আমাদের ভাই বোনেরা মানে আমাদের ভাই বোনদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকেও কিছু করা হয়েছে। আমাকে 28 তারিখে ডকুমেন্টস আছে, আমাকে 28 তারিখে চাকরিচ্যুত করার জন্য আমাকে চিঠিটা দিছে ঠিকাদার থেকে। আমার অপরাধটা কি? আমি কি আমার যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে পারবো না? আমার অপরাধটা কি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না? সেই স্বাধীনতা কি আমার নাই? আমার কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নাই? আমি কি দেশের জনগণ না? না, খালি আমি আসলে আমার সাথে যে অন্যায়গুলো করেছে আমি এটার বিচার চাই এবং আমাকে আমার চেয়ার থেকে আমাকে অপমান করে আমার চেয়ার থেকে আমাকে সরাই দিচ্ছে। আমি যে সসম্মানে আমাকে আমার চাকরিটা ফিরে দেওয়া হোক। যারা এই অন্যায়গুলো করেছে তাদের শাস্তি দেওয়া হোক। এখানে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে ডিপিডিসি থেকে যারা এসেছে তাদের পক্ষ থেকে একজনকে অনুরোধ করব, ডিপিডিসি থেকে একজন প্লিজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, টিপিডিসির আউটসোর্সিং এর প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি অল্প কিছু কথা বলার জন্য। সেন্ট্রাল আউটসোর্সিং সকল নেতাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি, কোনো ভনিতা ছাড়াই কথা বলি। সেটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবহিত করি যে একজন এমপ্লয় কিরকম বৈষম্য, কিরকম দাস, সেটা জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমত আমাদেরকে যে নিয়ম দেওয়া হয় সেট ইকুইভ্যালেন্ট, টিপিডিসি তাদেরকে নিয়ম দেওয়া হয়, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। আমার থেকে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সেখানে আমাকে বেতন দেওয়া হচ্ছে 37,500 টাকা, এবং কাকে দিচ্ছে? ঠিকাদারকে। ঠিকাদার কি করছে? সেখান থেকে 8,500 টাকা কর্তন করে আমাকে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছেটা কি? এবং যারা বর্তমান যারা আছে কর্মরত, তারা আমাদের সাথে কি বিহেভটা করে, তারা কেন বিহেভ করে? তারা মেজার করে টাকা দিয়ে। যারা টিপিডিসিতে আছে সর্বনিম্ন যে সুইপার যে আছে সেও বেতন পায় 40,000 টাকা, আর আমাকে দেওয়া আছে 60,500 টাকা। তার মানে আমার সাথে অফিসিয়ালি কি ব্যবহারটা করা হয় সেটা আপনারা মনে বুঝতে আর বাকি নেই। তো এই একই প্রতিষ্ঠানে পার্মানেন্ট জব, এবং না যে 2 দিন পরে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন বিদ্যুৎ আছে ততদিন আমরা আছি, সার্ভিস ততদিন আছে। এটা কেন করা হয়েছে? পুষ্টিময় কিছু অসৎ উদ্দেশ্যে, সেটা আপনাদেরকে আজকে সবার সামনে বলে দিচ্ছি সেটা কেন করা হয়েছে। এটা এক সময়কে হায়ার অথরিটি যারা ছিলেন তারা কি বোঝানো হচ্ছে? আমরা টিপিডিসি কে কিছু অর্থনৈতিক লাভবান করার জন্য করা হচ্ছে। কিভাবে লাভবান করা হচ্ছে? আমাদেরকে বেতন কম দেওয়া হচ্ছে এভাবে দিয়ে। কারণ আমাদের দেশে তো এমনি তো যে আমাদের চাকরির যে সুযোগ সুবিধা এটা তো একেবারে সীমিত, মানে কোনো একটা চাকরি হইলেই হয়। আমি আমার যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার আমি বললাম, তারপরে আমি কি চাকরি করতেছি আপনারা বুঝতে পারছেন। এরকম অনেকে এখানে যারা আছেন ম্যাক্সিমামই এরকম। তো এটা বলতেছি যে এইখানে কি করা হচ্ছে? আমাকে এইভাবে নিয়ে তারা কি হচ্ছে? টাকা বাঁচাই দিচ্ছে, দেখাচ্ছে যে অনেক টাকা বেঁচে গেল। আসলে কি বাঁচছে? আসলে কিন্তু বাঁচছে না। টাকাটা কি করা হচ্ছে সেটাও আমি দেখাই দিচ্ছি। এখানে যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি 2 মিনিট। সেটা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে একটা হিউজ একটা অ্যামাউন্ট যেটা বিদেশ পাচার করা হয়েছে। এই টিপিডিসিতে প্রিপেড মিটার আসার আগে পোস্টপেড মিটার, যেটা আপনারা জানেন যে বিদ্যুৎ ব্যবহার করেই বিল দিতেন। তার মানে কি কাস্টমারের কাছে প্রচুর টাকা ডিপার্টমেন্ট পেত, সরকার পেত, সেই টাকা কিন্তু এখন নাই। সেই টাকাগুলো কোথায় গেছে? তো যাই হোক, সময় সংক্ষিপ্ত এতটুকুই বললাম। আমাদের সাথে যেমন টাকার বৈষম্য, যেমন আচার ব্যবহারের বৈষম্য, যেমন সবকিছু বৈষম্য, আপনাদের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এই বৈষম্য দূর করে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের যে সকল মিডিয়ার বাইরে এখানে এসেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে অনেকে এসেছেন, অনেক প্রতিষ্ঠান থেকে, সকলকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যদি একজন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিই তাহলে আসলে অনেক সময় পেরিয়ে যাবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমি আপনাদের পক্ষে যে কথাগুলো বলবো সেগুলো আসলে সকলেরই কথা হওয়ার উচিত, তাই না? তাহলে আমি কথা বলবো আপনাদের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গত মাসের 17 তারিখ শাহবাগ চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ করে। উক্ত সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই। সেখানে আমাদের একটি প্রতিনিধি টিম ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং একটি আলোচনা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। সেখানে আমরা
সারা বাংলাদেশে সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী প্রকল্প ভিত্তিক যারা আছেন, দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি। সাথে সাথে এই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে যে আমাদের অবদান আছে এই বিষয়টিও আমরা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা দাবি যৌক্তিক। আমরা আমাদের দাবি, এক দফা দাবি সেখানে উপস্থাপন করি। আমাদের দাবি থাকে, যেহেতু আমরা কেউ 20 বছর, 21 বছর, 22 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই দাসত্বের শৃঙ্খল করে আমরা জীবনযাপন করছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আজকে আমরা উন্নতির স্বর্ণ শিখরে আমরা পৌঁছে দিচ্ছি। সেখানে শুধুমাত্র কর্মকর্তা বা স্থায়ী যারা আছেন তাদেরই অবদান এইটা কিন্তু নয়, সমান তালে আমাদের অবদান সেখানে আছে, থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এমনি এমনি একটি প্রতিষ্ঠান এত বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে কিন্তু একা একা চলতে পারে না। আমাদের প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা দাবির সাথে মাননীয় উপদেষ্টাগণ এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব মহোদয় সেখানে ছিলেন। ওনারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন, আপনাদের দাবি আমরা দেখলাম, আপনাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক, তবে আমরা যেহেতু সরকারি নতুন, আমরা আপনাদের কাছে সময় চাই, আমাদের একটু সময় দেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বৈষম্যগুলো আমরা দূর করব। 17 তারিখ থেকে আজকে 3 তারিখ সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হয় যে আপনারা আর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বিব্রত করবেন না, তখনই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী সকল রাজপথের প্রোগ্রাম কিন্তু স্থগিত ঘোষণা করে। সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকার জন্য কিন্তু আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ তার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সামনের 6 তারিখ আমাদের কয়েকটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। আমরা আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে জানাতে চাই, বর্তমান সরকারের সহায়ক শক্তি হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মকর্তা কর্মচারী এবং এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সকল পরিবার এবং পরিবারের সদস্য, তারা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক ভূমিকা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে ইনশাআল্লাহ সর্বস্থায়ী তাদের পাশে থাকবে। আমি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সহায়ক শক্তি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন। প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তর, প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশ থেকে আপনারা এই বৈষম্য দূর করে একটি সমতার বাংলাদেশ আপনারা বিনির্মাণ করবেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং সরকারের প্রধান হিসেবে যিনি আছেন, উনি একজন নোবেল বিজয়ী শুধু নন, উনি সারা পৃথিবীতে একজন অত্যন্ত মানবিক মানুষ হিসেবে পরিচিত। আমরা বিশ্বাস করি এই ব্যক্তির হাত ধরেই, এই মহান ব্যক্তির হাত ধরেই এই অভিশপ্ত প্রথা, এই গোলামী প্রথা, এই ঠিকাদারি প্রথা চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে।
আমি আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের বিবেকবান মানুষের দরজায় আমি দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, একই বাংলাদেশে দুই রকম সিস্টেম থাকতে পারে, একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে বেসরকারি। এর বাইরে কোনো সিস্টেম থাকতে পারে না। এর বাইরে যে সিস্টেমটা চালু ছিল, বিগত সরকার তাদের নেতাকর্মীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, আমাদের মতো কর্মচারীদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রথা 2018 সালের একটি নীতিমালার মাধ্যমে পাকাপোক্ত করেন। সেখানে পরিষ্কারভাবে তারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য, আমাদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য, আমাদের পায়ে হাতে শৃঙ্খল পরানোর জন্য একটি বন্দোবস্ত কিন্তু করেন। আমরা 17ই আগস্ট সমাবেশ থেকে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আমরা এই ঠিকাদারি নামক দাস প্রথার বিলুপ্তি চাই। যদি এই ঠিকাদারি প্রথার বিলুপ্তি অনতি বিলম্বে না করা হয়, তাহলে আপনি মানবিক সরকার হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন।